চুজ করব। যেমন টাইম ডোমেন অ্যানালিসিসের সময় বেশ কিছু আমাদের টাইম ডোমেন স্পেসিফিকেশনস থাকে, ঠিক একই রকম ভাবে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসের সময়ও আমাদের কিছু স্পেসিফিকেশনস থাকে। সেই স্পেসিফিকেশনসগুলো আগের দিন আমরা আলোচনা করি, যেমন পিক রেজোনেন্ট কন্ডিশন, তারপরে তোমার গেইন মার্জিন, ফেজ মার্জিন, গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি, এগুলো সবই আমাদের এই ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালিসিসের স্পেসিফিকেশন লিস্টের মধ্যে আছে। এবার আগের দিন যখন আমরা আলোচনা করেছিলাম পোলার প্লট কি করে তৈরি করতে হয়, কি করে ড্র করতে হয়, তোমরা মনে পড়ছে তোমাদের যে আমাদের প্রথম এস কে যে ওমেগাতে রিপ্রেজেন্ট করতে হচ্ছিল, এস কে আমি যে ওমেগা দিয়ে সাবস্টিটিউট করলে যেই ট্রান্সফার ফাংশনটা আমরা পাই তাকে আমরা বলছি সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন। তার কারণ যে ওমেগা দিয়ে সাবস্টিটিউট করার অর্থ হচ্ছে আমি ইনপুটে সাইনোসয়েডাল সিগন্যাল দিয়েছি, তাই আমার যে ট্রান্সফার ফাংশনটা তৈরি হলো সেটা হচ্ছে সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন। সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন মানে আমরা বেসিক্যালি তার প্লট করেছিলাম পোলার প্লটে, তার ম্যাগনিটিউড পার্ট এবং অ্যাঙ্গেল পার্টকে নিয়ে আমরা এরকম একটা অ্যাক্সিসে, এটাকে জিএসএইচএস প্লেনও বলা হয়। জি প্লেন তখনই বলবো যখন আমার ইউনিটি ফিডব্যাক সিস্টেম থাকবে, তার মানে ইউনিটি ফিডব্যাক সিস্টেমে এইচ এস ইকুয়ালস টু 1, তার মানে আমার ফিডব্যাক এলিমেন্টটা যেহেতু 1 হবে তাই সেটাকে জি প্লেন বলা যেতে পারে, তাই না? তোমরা আমাকে বলো যে কখন জিএসএইচএস প্লেনকে আমি জিএস প্লেন বলবো। এই আমি এক্ষুনি বললাম, তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? আই নিড টু বি কনফার্ম। আমি আবার বলছি, আমার কাছে এই প্লেনটাকে বলা হয়, আমরা আগের দিন প্লেনের নাম শুনিনি, আমরা শুধু এই প্লেনে পোলার প্লটে ছবিগুলো এঁকেছি। ছবিগুলো আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতাম যে ওমেগার মান যখন 0 থাকবে সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত ওমেগার মান ভ্যারি করাতে করাতে আমরা ছবিটাকে আঁকবো এই কমপ্লেক্স প্লেনের মধ্যে। এই কমপ্লেক্স প্লেনটাকে বলা হচ্ছে জিএসএইচএস প্লেন, এবং এখানে আমরা এটাকে জি প্লেন বলে লেখা আছে। তার কারণ হচ্ছে যে সব ক্ষেত্রে আমার এইচএস মানে ফিডব্যাক এলিমেন্টটা 1 বা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, সেক্ষেত্রে এইচ লেখা আর না লেখা ইজ সেম, তার মানে সেই শুধুমাত্র সেই ক্ষেত্রে আমি জি প্লেন বলতে পারি। আমরা পোলার প্লটে লক্ষ্য করেছিলাম যে এখানে আমার রিয়েল পার্ট থাকবে এবং ইমাজিনারি পার্ট থাকবে, তা সেই অনুযায়ী আমরা ছবিটা আঁকবো। এবার আমরা ধরে নিচ্ছি যে এখানে ওমেগা ইজ ইকুয়াল টু 0 এবং এখান থেকে ধীরে ধীরে ও ওমেগার মান বাড়তে বাড়তে ও ফাইনালি এখানে এসে রিচ করবে। যদি এই অংশগুলো আমার স্টার্টিং পয়েন্ট হয় এবং এই অংশে যদি টার্মিনেটিং পয়েন্ট হয়, তাহলে কেউ আমাকে বলতে পারবে আগের দিনের ক্লাসগুলোর রেফারেন্সে যে টার্মিনেটিং অ্যাঙ্গেল যদি -270 ডিগ্রি হয়, যে এখানে যেরকম দেখাচ্ছে, তাহলে সিস্টেমটার অর্ডার কত হবে? থার্ড অর্ডার সিস্টেম। থার্ড অর্ডার সিস্টেম। আর টাইপ আমি কোথা থেকে বলতে পারবো? সিস্টেমের টাইপ কোথা থেকে বলা যায়? আমাদের স্টার্টিং অ্যাঙ্গেল না টার্মিনেটিং অ্যাঙ্গেল? টাইপ 0, টাইপ 1, টাইপ 2, সেটা আমরা স্টার্টিং অ্যাঙ্গেল থেকে পাই। হ্যাঁ, এক্স্যাক্টলি।
এখানে দেখো আমরা আগের দিন যখন পড়েছিলাম সেখানে বলা হয়েছিল যে -1, এই -1-এ আমরা একটা ইউনিট সার্কেল এঁকেছিলাম। তোমরা যদি আগের দিনের ভিডিওটা আরেকবার দেখো, দেখতে পাবে যে লাস্ট স্লাইডে এখানে একটা 1 বরাবর এক ইউনিট সার্কেল আঁকা হয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে 1 বরাবর কেন আঁকবো? আমার 1টার সিগনিফিকেন্স কি? আসলে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে কোনো ট্রান্সফার ফাংশনের নিচের পার্টটা, মানে ডিনোমিনেটর অংশটা। এই ডিনোমিনেটর অংশটা কে আমি দেখো জিএস বাই 1 প্লাস জিএসএইচএস, তার মানে ডিনোমিনেটর অংশটাকে ইকুয়াল টু 0 করলে যে ইকুয়েশনটা পাওয়া যায় তাকেই তো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি। সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যেহেতু এটা জিএসএইচএস প্লেন, তাহলে জিএসএইচএস কে বাঁদিকে রেখে বাকি অংশটাকে যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে আমি কি লিখতে পারি? জিএসএইচএস ইকুয়ালস টু -1, শুধু -1। কিন্তু যেহেতু আমার এটা আমি কমপ্লেক্স প্লেনে ছবিটা আঁকবো, তাই ইমাজিনারির ভ্যালুটা কি হবে? যেহেতু কিছু নেই -1 এর সাথে, তাই ইমাজিনারির মানটা হবে 0 প্লাস j0। সেই কারণে আমার এই কমপ্লেক্স প্লেনে -1 বা ইউনিট সার্কেলের প্রয়োজনটা এসে দাঁড়ালো। তার মানে জিএসএইচএস প্লেনের ক্রিটিক্যাল পয়েন্টটা বা ক্রিটিক্যাল তোমার যে লাইনটা, সেটা হচ্ছে একটা সার্কেল অফ রেডিয়াস 1। জিএসএইচএস প্লেনের যে ক্রিটিক্যাল লাইন, যেই যার ভেতরে থাকলে সিস্টেম স্টেবল, যার বাইরে গেলে সিস্টেম আনস্টেবল, সেটা হচ্ছে আমার -1 রেডিয়াসের একটা বা 1 রেডিয়াসের একটা ইউনিট সার্কেল। -1 প্লাস j0 এই লোকেশনটা হচ্ছে আমার সেই ক্রিটিক্যাল পয়েন্ট। কেন, কোথা থেকে আসলো? এইভাবে আসলো। এবার আমার যদি একটা পোলার প্লট আঁকতে হয়, বেসিক্যালি আমার জিএসএইচএস এর মান লাগবে। আমি যদি ভেবে নেই যে আমার ফিডব্যাক এলিমেন্টটা 1, সেক্ষেত্রে আমার এটা শুধু জিএসএইচএস থাকবে না, আমি সেটাকে জি প্লেন লিখতে পারি, জিএস প্লেন লিখতে পারি। তাহলে আমি এখানে একটা জেনারেলাইজড লুপ ট্রান্সফার ফাংশন কনসিডার করে নিলাম। তোমাদের প্রথম দিকের ক্লাসে আমি বলেছিলাম যে লুপ ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে প্রোডাক্ট অফ জিএস এন্ড এইচএস, মানে জিএসএইচএস কে, এই প্রোডাক্টটাকে আমরা লুপ ট্রান্সফার ফাংশন বলতে পারি। তার মানে আমার জিএসএইচএস এর যে প্লটটা আঁকা হবে, সেই প্লটটা কতটা আমার ভেতর দিক দিয়ে যাবে, কি অনেক লম্বা দূরত্ব দিয়ে যাবে, সেটা ডিপেন্ড যেমন করছে এই টিএ টিবি এই মানগুলোর ওপর, আরো বেশিভাবে ডিপেন্ড করছে আমার গেইন কে এর উপর। কারণ কে এর মান আমি যদি বেশি করে দেই, অবশ্যই আমার এই পুরো অংশের ম্যাগনিটিউড পার্টটা অনেক বেড়ে যাবে। বেড়ে গেলে ও বাইরের দিকে চলে যাবে। বাইরের দিকে চলে যাচ্ছে মানে -1টাকে ক্রস করে যাচ্ছে, যেটা নাকি আমার ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে সিস্টেম আনস্টেবল হওয়া শুরু হয়ে গেছে। আবার কে কে যদি আমি কমিয়ে আনি, তাহলে অবশ্যই আমার এই অংশের এই লুপ ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড পার্টটা কমে আসবে। যদি কমে আসে, তাহলে সে ম্যাগনিটিউড এই -1 ক্রিটিক্যাল পয়েন্টের থেকে কমে আসবে এই ম্যাগনিটিউড পার্টটা। তার মানে সিস্টেমটা স্টেবল হওয়া শুরু হয়ে যাবে। এইভাবে আমরা সিস্টেমের স্টেবিলিটি চেক করতে পারি। তার মানে স্মল গেইনসে আমার সিস্টেম স্টেবল হওয়ার সম্ভাবনা বাড়বে। স্মল মানে কখনোই 0-র কম নয়, দ্যাট শুড বি মোর দ্যান 0, 0 থেকে কোনো একটা ভ্যালুর মধ্যে। কত ভ্যালুতে
আমার সিস্টেমটা মার্জিনালি স্টেবল হবে যদি দেখা যায় এই মাঝখানের লাইনটার মতো যে এই পোলার প্লটটা ঠিক -1 পয়েন্ট ধরে বেরিয়ে গেল, এই অবস্থাটাকে বলা হয় মার্জিনালি স্টেবল কন্ডিশন। তা গেইন কে কোনো একটা নির্দিষ্ট সময়েই এই ঘটনাটা ঘটবে যখন নাকি সিস্টেমটা মার্জিনালি স্টেবল হবে। তোমরা কি মনে করতে পারছো আমরা যখন আগের চ্যাপ্টার রাউথারি স্টেবিলিটি ক্রাইটেরিয়াতে গেইন কে কোন রেঞ্জে স্টেবল অপারেশন হবে সেটা বের করেছিলাম, তখন আমরা এরকম মনে করো একটা এক্সাম্পল যে 0 থেকে 20 এর মধ্যে থাকলে if the value of gain k lies in between 0 and 20 we can say the system will be stable। 0 থেকে 20 এর মধ্যে থাকলে আমরা বলতে পারবো সিস্টেমটা স্টেবল। এবং মার্জিনালি স্টেবল করার জন্য আমরা k এর মান ইকুয়াল টু 20 ধরেছিলাম, মনে পড়ছে কিছুটা? আচ্ছা, তা এই যে k এর মান যখন আমরা 20 ধরেছিলাম তখন আমার মার্জিনালি স্টেবল সিস্টেম হলো, তখন আমার একটা কমপ্লিট রো 0 হয়ে গেল, এরকম ঘটনা রাউথারিসে হয়েছিল। তার মানে k এর মান যখন আমি 20 রাখবো তখন আমার পোলার প্লটটা -1 দিয়ে যাবে। সব কিন্তু ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারকানেক্টেড কন্ট্রোল সিস্টেমে। এমন নয় যে আমরা রাউথারি স্টেবিলিটিতে না পড়ে সরাসরি পোলার প্লটে আসলে উপকার হবে, একেবারেই নয়। সবগুলো কানেকশন আছে, এই কানেকশনটা আমরা যদি বুঝতে পারি তাহলে এগুলো অ্যাপ্লাই করতে আমাদের হেল্প হবে। এবার আমি তোমাদেরকে একটু স্টেবিলিটি নিয়ে দেখায় যে কি করে, যে আগে তো আমরা দেখালাম কে এর ভ্যালু কি করে কম বা বেশি করলে সিস্টেমের স্টেবিলিটি নিয়ে আলোচনা করতে পারবো। এখানে আমাদের প্রধান একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সার্কেলটা এটা আমার ইউনিট সার্কেল, এটা হচ্ছে পোলার প্লট। যেই পোলার প্লট আমরা আগের দুটো ক্লাসে শিখেছিলাম, এই পোলার প্লটটা আগে আঁকবো এবং ইউনিট সার্কেল ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে এঁকে নেব। আঁকার পরে যদি দেখি যে এই পোলার প্লটটা আমার এই যে এই অংশটার ভেতর দিক দিয়ে পাস করে গেছে তাহলে সিস্টেমটা স্টেবল। আমি আবারও বলছি, আমার কাছে ইউনিট সার্কেলটা প্রথমে গ্রাফ পেপারে এঁকে নেব এবং তারপরে ওমেগার ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে 0 থেকে ইনফিনিটি তো আমি বসাতে, 0 থেকে ইনফিনিটির দিকে, কিন্তু ক্যালকুলেটরে তো ইনফিনিটি বসাতে পারবো না। আমরা ক্যালকুলেটরে হয়তো বসাবো 10, 50, 100, দ্যাটস অল। তা আমরা কয়েকটা 4-5টা পয়েন্ট পেয়ে গেলেই সুন্দর করে এটাকে এঁকে নিতে পারবো। এই দুটো ইউনিট সার্কেল এবং পোলার প্লট, এই দুটো আঁকার পর যদি দেখি যে এই পোলার প্লটটা আমার ইউনিট সার্কেলের ভেতরের অংশ দিয়ে পাস করে গেল, তার মানে সিস্টেমটা স্টেবল। এটা আমি চোখের আন্দাজে কি করে দেখে বুঝবে তার জন্য টেকনিক্যালি এরপরে বলছি। আর একটু আগে যেমন বলছিলাম আমরা গেইন কে এর মান যদি বাড়াতে থাকি তাহলে আমরা এই যে দেখো কে এর মান যদি বাড়িয়ে দেই তাহলে তোমরা কি আমাকে একটু বলতে পারবে যে এই পোলার প্লটটা আরেকটু অরিজিনের দিকে যাবে না -1 এর দিকে যাবে, কোন দিকে যাবে? আমি যদি গেইন কে এর মান একটু বাড়িয়ে দেই তাহলে প্লটটা, এই পোলার প্লটটা আমার অরিজিনের দিকে মুভ করবে না -1 এর দিকে মুভ করবে? -1 এর দিকে। এক্স্যাক্টলি, তার মানে সিস্টেম ধীরে ধীরে আনস্টেবিলিটির দিকে যাচ্ছে। যেই মাত্র
আমি কে এর মান বাড়াতে বাড়াতে প্লটটা -1 এর মধ্যে দিয়ে পাস করবে, ওই মুহূর্তে সিস্টেমটা মার্জিনালি স্টেবল। যখন কে এর মান আমি আরো বাড়িয়ে ফেলবো, তখন প্লটটা এরকম দেখতে হয়ে যাবে। এবং যেহেতু সেটা ইউনিট সার্কেলের বাইরে দিয়ে পাস করে গেল, আমি একে বলবো আনস্টেবল সিস্টেম। তার মানে এটা হচ্ছে স্টেবল সিস্টেম, এটা যখন বাইরের দিক দিয়ে পাস করবে তখন আমি বলবো আনস্টেবল সিস্টেম, এবং যখন ঠিক -1 দিয়ে পাস করবে তখন আমি তাকে বলবো মার্জিনালি স্টেবল সিস্টেম। ঠিক -1 দিয়ে যখন পাস করবে তখন তাকে বলবো মার্জিনালি স্টেবল সিস্টেম। বোঝা গেছে? আচ্ছা, গতদিন আমি আরো দুটো টার্ম তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে গেইন মার্জিন, গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেজ মার্জিন, ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এই চারটে টার্ম হচ্ছে টেকনিক্যালি, আমি এটা চোখের আন্দাজে এতক্ষণ তোমাদেরকে বললাম যে কি করে চোখের আন্দাজে বুঝে যাবে যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল। কিন্তু যদি টেকনিক্যালি আমাদেরকে বুঝতে হয় যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, তখন আমাদের এই চারটে টার্ম জানতে হবে। কিভাবে জানবো? প্রথমে আমরা আসি গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। গেইন ক্রসওভার, এখানে ক্রিটিক্যাল গেইন কত? 1। ইউনিট সার্কেল মানে আমি যেদিক থেকেই দেখি এই ইউনিট সার্কেলের গেইন হচ্ছে 1, মানে ক্রিটিক্যাল গেইন। আমি যখন পোলার প্লট আঁকছি তখন ওমেগার মানটা ধীরে ধীরে বাড়ানোর সাথে সাথে পোলার প্লটটা ধীরে ধীরে এভাবে আঁকা হচ্ছে। এই মুহূর্তটা যখন আসবে, আমার কার্সার দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমার ম্যাগনিটিউড অফ দ্য জিএসএইচএস বা লুপ ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড এখানে কত হচ্ছে? এই পজিশনে 1। তার মানে ওমেগার যে মানে আমার এই ম্যাগনিটিউডটা 1 হবে, সেই ওমেগারকে বলা হয় গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। মানে ক্রিটিক্যাল গেইন 1 কে যেই ফ্রিকোয়েন্সি ওমেগাতে ক্রস করবে তাকে বলা হচ্ছে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? কেউ উত্তর দিলেও হবে। আমি আবার বলছি, আমি প্রথমে ইউনিট সার্কেলটা আঁকবো। এই আরো একটা কথা বলে নিচ্ছি, আমার এখানে রেকর্ডিং চলছে। আমাদের ক্লাস হয়ে গেলে এই রেকর্ডিং আমি বিএলসি তে আপলোড করে দেব। শুধু তোমাদের এখন যেটা করতে হবে, তোমরা আমার সাথে একটু ইন্টারঅ্যাক্টিভ ভাবে কথাটা শোনো, কারণ এখন তোমরা ডাইরেক্টলি আমাকে প্রশ্ন করতে পারবে। প্রথমে আমরা ইউনিট সার্কেল আঁকবো যার রেডিয়াস হবে 1, এবং তারপরে আমি পোলার প্লট আঁকা শুরু করব। যখন ওমেগার মান 0, সেখান থেকে ধীরে ধীরে ওমেগার মান ইনক্রিজ করতে করতে আমি টিল ইনফিনিটি অবধি যাব। তা পোলার প্লট হয়ে গেল। এবার আমরা যখন পোলার প্লট আঁকছিলাম গত দুদিন, তখন দেখেছিলাম যে আমরা একটা অ্যারো দিতাম। অ্যারো মানে হচ্ছে ওমেগার মানটা যেদিক থেকে যেদিকে ইনক্রিজ করার সাথে সাথে পোলার প্লটটা এগোচ্ছে। তার মানে এইভাবে আমার পোলার প্লটটা এগোচ্ছে। এখানে আমার ওমেগার মান কম এবং এদিকে আমার ওমেগার মান বেশি। এবার ওমেগার মান বাড়াতে বাড়াতে এখানে যখন এই ইউনিট সার্কেলকে ক্রস করবে, তখন জি জে ওমেগা মানে আমার সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড কত হবে যখন ইউনিট সার্কেলকে ক্রস করবে? আমার ইউনিট সার্কেলকে যখন ক্রস করবে সেই সময়
আমার পোলার প্লটের ম্যাগনিটিউড 1 পার্ট, হবে। এক্স্যাক্টলি ম্যাগনিটিউড পার্টের মান হবে 1। তার মানে ক্রিটিক্যাল গেইন এখানে হচ্ছে 1, যে নাকি সিস্টেমের স্টেবিলিটি বা আনস্টেবিলিটি ডিসাইড করছে। সেই ক্রিটিক্যাল গেইনকে যেই ফ্রিকোয়েন্সি ওমেগাতে ক্রস করবে, সেই ফ্রিকোয়েন্সিকে বা সেই ওমেগাকে আমরা বলি গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। আমি আগের স্লাইডে একবার ফিরে যাব তোমাদের একটা কথা বলার জন্য। এই যে দেখো, এই যে এখানে ম্যাগনিটিউড যদি এই অংশের বের করি, এই অংশের ম্যাগনিটিউড কত আসবে? 1। আমি যদি একে পোলার ফর্মে কনভার্ট করে দেই, তাহলে এর ম্যাগনিটিউড কত হবে? 1। তার মানে ক্রিটিক্যাল ম্যাগনিটিউড হচ্ছে 1। আর এই অংশের যদি আমি পোলার প্লটে কনভার্ট করি, তাহলে ক্রিটিক্যাল ফেজ কত হবে? ফেজ অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি -1 তো, -1 প্লাস J0। -1 মানে ও নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে আছে, তা নেগেটিভ জি ম্যাম, রিয়েল জি। অ্যাক্সিসে অ্যাঙ্গেলটা কত হয়? নেগেটিভ রিয়েল অ্যাক্সিস 180 ডিগ্রি অথবা -180 ডিগ্রি, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে ক্রিটিক্যাল ফেজ হচ্ছে আমার 1 এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে -180 ডিগ্রি। কোনো কিছুই এখানে হঠাৎ করে হবে না, সবকিছুর পেছনে কারণ আছে। আমরা যদি এই কারণগুলোকে বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে মাথায় রাখতে। তার মানে এই ওমেগা ভ্যারি করার সাথে সাথে প্রথমে যখন ক্রিটিক্যাল গেইনকে ক্রস করলাম, যেই ফ্রিকোয়েন্সিতে ক্রস করেছে সেই ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, এবং সেই সময় আমার ম্যাগনিটিউড হচ্ছে 1। এবার আরো আমি ধীরে ধীরে ওমেগার মান চেঞ্জ করতে থাকছি, ইনক্রিজ করতে থাকছি, করতে করতে এই প্লেনটাকে আমি ক্রিটিক্যাল ফেজ বলতে পারি। তো এই যে এই লাইনকে -180 ডিগ্রি লাইনকে ক্রিটিক্যাল ফেজ বলতে পারি। এই -180 ডিগ্রি লাইনকে বলা যায় ক্রিটিক্যাল ফেজ। ওখানে তো ওমেগার ইন্টারসেকশনটা হয়নি তো। এই যে ওমেগার ইন্টারসেকশন এখানে হবে, যখন আমি ধীরে ধীরে ওমেগাকে বাড়াচ্ছি, তখন প্রথমে ক্রিটিক্যাল ম্যাগনিটিউডকে ক্রস করলো, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি হলো। তারপরে যখন আবারও ওমেগাকে আরো ইনক্রিজ করছি, তখন -180 ডিগ্রি লাইনকে মানে ক্রিটিক্যাল ফেজকে ক্রস করছে। সেই ওমেগাকে আমি বলবো ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। তার মানে দুটো ফ্রিকোয়েন্সি আমি পেয়ে গেলাম। এবার এখানে তোমরা কেউ আমাকে বলতে পারবে ওমেগার মান এখানে 0-র কাছাকাছি, এখানে ইনফিনিটির কাছাকাছি। আমি ধীরে ধীরে ওমেগার মান বাড়াচ্ছি। প্রথমে আমি ক্রিটিক্যাল গেইন ক্রসিং এ গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি পেলাম, এবং ক্রিটিক্যাল ফেজ মানে -180 ডিগ্রিকে ক্রস করার সময় আমি ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি পেলাম। এর মধ্যে এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে কার মান বড় হবে, গেইন ক্রস ওভার না ফেজ ক্রস ওভার? ম্যাম, ফেস ক্রসওভার। ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সির মান বড় হবে, কারণ জি ম্যাম। গেইন ক্রস ওভার আগে এসেছে। তারপরে আরো ওমেগার মান ইনক্রিজ করার ফলে আমি ফেজ ক্রস ওভারে পৌঁছই। তার মানে এটা তোমরা নিজেদের খাতায় লিখে নাও যে যখন গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সির মান ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সির থেকে ছোট হবে, তখন আমি বলতে পারবো যে সিস্টেমটা স্টেবল। শুধু চোখের আন্দাজ ছাড়াও আমরা টেকনিক্যালি এইভাবে বলতে পারবো
যে যখন গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির থেকে ছোট হবে তখন সিস্টেমটা হবে স্টেবল। এবার আমরা দেখি যে কখন হবে আনস্টেবল, ঠিক উল্টোটা হলে। তা উল্টোটাই দেখি, এখানে ধীরে ধীরে আমি ওমেগার মান এখানে অ্যাপ্রক্সিমেটলি 0, ধীরে ধীরে আমি ওমেগার মান বাড়াচ্ছি। ওমেগার মান ইনক্রিজ করতে করতে প্রথমে ও ক্রিটিক্যাল ফেজ লাইনকে ক্রস করলো, মানে -180 ডিগ্রিকে। তার মানে এটা হচ্ছে আমার ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির ওমেগা। এখানে আমি যেই ওমেগার মান পাবো সেটা ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। আমি ওমেগার মান আরো বাড়িয়ে চললাম, তারপরে গিয়ে ও ক্রিটিক্যাল যে ম্যাগনিটিউড 1 তাকে ক্রস করলো, ক্রিটিক্যাল যে গেইন 1 তাকে ক্রস করলো। তার মানে যেই ওমেগার মানে এই ক্রিটিক্যাল গেইনকে ক্রস করেছে তাকে আমি বলবো গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এখানে ঠিক উল্টো ঘটনা ঘটেছে, গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির থেকে বেশি বেশি। দ্যাটস ওয়াই আমরা বলে দেব কমেন্টে যে সিস্টেমটা আনস্টেবল। ঠিক আছে, তার মানে আমরা দুভাবে চেক করতে পারি। এক, যখন পোলার প্লটটা আমার ইউনিট সার্কেলের ভেতর দিয়ে পাস করবে, তখন বেসিক্যালি আমার গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান ফেজ ক্রসওভারের থেকে ছোট, তাই আমি একে স্টেবল সিস্টেম বলছি। কিন্তু যখন গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি পরে আসছে, আগে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি চলে এলো, তার মানে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সির থেকে ছোট, মানে আনস্টেবল। দেখো এটা আমরা বাইরে দিয়ে বেরিয়ে গেছে, বাইরে দিয়ে ক্রস করেছে, আনস্টেবল সিস্টেম। আর যখন এই প্লটটা এক্স্যাক্টলি এই -1 এর পয়েন্ট দিয়ে পাস করবে তখন আমাকে বলতে পারবে যে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি আর ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্কটা কি হবে। আমি আবার বলছি, আমার এই প্লটটা বাইরের দিক দিয়ে গেছে, এবার মনে মনে কল্পনা করো এই পোলার প্লটটা একদম -1 এর পয়েন্ট দিয়ে গেল, তখন ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি আমি এখানেই পাবো তো, তাই না? এই পয়েন্টেই তো ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি পাবো। জি ম্যাম। আবার গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সিও এখানেই পাবো, তাই না? জি ম্যাম। এক্স্যাক্টলি, তার মানে যখন আমার মার্জিনালি স্টেবল সিস্টেম হবে তখন পোলার প্লটটা ঠিক -1 এর পয়েন্টটা দিয়ে যাবে এবং গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান সমান হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তা এইভাবে আমরা স্টেবিলিটি চেক করতে পারবো। ম্যাম, হ্যাঁ, মার্জিনাল স্টেবিলিটি যেটা, ওইটার গ্রাফ আছে, মানে এরকম আছে, চার্ট আছে? অবশ্যই। আমরা আগেরটায় চলে যাই, এই যে দেখো। ওকে ম্যাম বুঝতে দেখতেছি। হ্যাঁ, সেকেন্ড নাম্বারটা, একেবারে হ্যাঁ, এই যে মাঝখানেরটা দেখো, ঠিক -1 দিয়ে পাস করেছে। বুঝছি। হ্যাঁ, আর এখানে কে এর মান ঠিক সেই ভ্যালুটা হবে যখন আমরা রাউথারের স্টেবিলিটি ক্রাইটেরিয়াতে ওই কে এর রেঞ্জের হাইয়েস্ট ভ্যালুটা ধরবো, তখন আমার পোলার প্লটে ঠিক এই লাইন দিয়ে পাস করবে। অল আর কানেক্টেড। হ্যাঁ, তার মানে আমরা গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি পরিষ্কার বুঝতে পারলাম, ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি পরিষ্কার বুঝতে পারলাম। আর দুটো টার্ম আমি তোমাদেরকে আজকে বোঝাবো, তার আগে আমরা একটুখানি থেমে নেই। এতদূর অবধি তোমাদের কারোর কোনো সমস্যা আছে কিনা?
যারা এখানে প্রশ্ন করছো বা উত্তর দিচ্ছ, আমি তো বুঝতে পারছি তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু বাকিদের আর তোমাদের কিন্তু এই ভিডিওগুলো আপাতত এগুলো দেখতে হবে, নইলে এগুলো এমন সোজাও নয় যে একবার দেখলে মনে থাকবে, আবার এত কঠিনও নয় যে কিছুই বুঝবে না। তোমরা যদি ভিডিওটা দেখো এবং তোমাদের কোয়ারিজ গুলো যদি আমাকে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে রিটার্নে বোঝাতে পারবো। এই কষ্টটা একটু তোমাদেরকে করতে হবে, নইলে ইনকমপ্লিট থেকে যাবে পুরো ব্যাপারটা। এবার আমি আসি গেইন মার্জিন। মার্জিন মানে কি? মার্জিনটা বোঝানোর জন্য আর একটা সুন্দর উদাহরণ, স্টুডেন্ট লাইফের উদাহরণ আছে। আমি একটা ভিডিও দেখেছিলাম, মনে হয় লাস্ট সেমিস্টারে। তা সেখানে সেই ভিডিওতে আমি তো ক্লাসে বেশি কথা বলি, এখন তো অনলাইনে আছি। তা ভিডিওতে দেখেছিলাম একটি মানে স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী বলবো না, একজন স্টুডেন্ট সে ভাবছে আচ্ছা আমি কুইজে মোটামুটি 9 উঠে যাবে 15-র মধ্যে। হ্যাঁ, পাস কততে বলো তো, কেউ বলতে পারবে? কোনো একটা কোর্সে পাস হতে গেলে মানে অ্যাটলিস্ট ডি পেতে গেলে কত পেতে হবে? বা তার মানে তার আমি অঙ্কের সুবিধের জন্য ভেবে নিলাম তার 15-র মধ্যে সে ভাবছিল যে 10 তার চলে আসবে। ওকে, সে রোজ ক্লাসে আসে, তাও দু একটা যদি মিস হয় আমি ভেবে নিলাম 6 তার চলে আসবে, তাহলে 10 আর 6 হয়ে গেল 16। তার মিড মারাত্মক খারাপ হয়েছে, 25-এর মধ্যে পেয়েছে 4, তাহলে 16 আর 4-এ হলো আমার 20। আচ্ছা, অ্যাসাইনমেন্টে সে ভেবে নিল তার 3 পেয়েছে, হ্যাঁ, তাহলে হলো 23। প্রেজেন্টেশনে সে ভাবলো 5 পেয়েছে, কম করে ভাবছে, তার কারণ সে ভেবেই নিচ্ছে কম কম পাবে। 23 তারপরে 5 হলো 28। এবার আসলো মার্জিনাল না স্টেপ মার্জিনের ঘটনা। তা তোমরা কেউ আমাকে বলতে পারবে তার কাছে আর কতটা মার্জিন পড়ে আছে পাস হওয়ার জন্য? তাই 12 মাস লাগবে। 12 মার্ক লাগবে। 12 মার্কস লাগবে, এক্স্যাক্টলি। তার মানে যার হাতে, তার মানে ওর 12 মার্কস হচ্ছে ওর মার্জিন। এই 12 মার্কসটা ওকে পার করতেই হবে, নইলে আনস্টেবল হয়ে যাবে। এইখানে তোমরা এবার ছবিতে আমরা ফিরে আসি। এই মানে এই পোলার প্লটটা যত আমার মার্জিনের এই মার্জিন ক্রিটিক্যাল লাইনের কাছাকাছি চলে যাবে, তার মানে ওর মার্জিনের অবস্থা তত খারাপ, তার মানে ও আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এই পোলার প্লটটা যত ভেতরের দিকে থাকবে, তার মানে ওর স্টেবল থাকার সম্ভাবনা, স্টেবল আছে এবং আনস্টেবল হওয়ার সম্ভাবনা তত কম। তা এই যে পয়েন্টটা, এই যে অংশটা আমার আছে, এটাকে বলা হচ্ছে আমার গেইন মার্জিন। গেইন মার্জিন মানে এই অংশটা আমার বাঁচিয়ে দিচ্ছে ওকে, আর এটা হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গা। তা আমি যত আমার পোলার প্লট এর কাছাকাছি যাবে, এই পোলার প্লট যত আমার এর কাছাকাছি যাবে, তত আমার গেইন মার্জিন, আমার কাছে যে মার্জিনটা থাকবে সেই মার্জিনটা কমে যাবে, স্টেবল হওয়ার যে মার্জিন সেটা আরো কমে যাবে, তার মানে আমার ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এই কারণে এটাকে বলা হচ্ছে গেইন মার্জিন। তার মানে গেইন মার্জিনকে আমার পজিটিভ হতে হবে। তাহলে এই অংশটাকে, এই যে 1/kg, এই যে আমরা এটা বের করছি, এই যে কেজি যেটা বের করছি, এইটুকুকে আমরা বলি মার্জিন, এইটুকুকে আমরা বলি মার্জিন। ঠিক আছে?
এইটুকুকে আমরা মার্জিন বলি। এই মার্জিন যার যত কম তার অবস্থা তত শোচনীয়। এই মার্জিন যার যত বেশি সে তত তার পায়ের তলার মাটি শক্ত, তত স্টেবল। তার মানে এই অংশকে আমরা মার্জিন বলছি। হ্যাঁ, তা যেহেতু ফেজ দিয়ে অ্যাঙ্গেল দিয়ে আমরা দেখব, দেখো এটা ফেজ গেইন মার্জিন হিসেব করা হয় যখন ফেজ অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল ফেজ অ্যাঙ্গেলকে ক্রস করছে যেই ভ্যালুতে, সেই সময় এই যে ওর ম্যাগনিটিউডটা এটা বের করব, 1 থেকে বিয়োগ দিব, তাহলে আমি এই মার্জিনটাকে পেয়ে যাব। এই মার্জিনটাকে বলা হচ্ছে গেইন মার্জিন। এই গেইন মার্জিন যার যত, এই অংশটা যত বড় হবে তত সিস্টেমটা স্টেবল হবে। আমার যদি পোলার প্লট আরো ধীরে ধীরে এগিয়ে আসে, তার মানে ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে, ও আর একটু হলেই আনস্টেবল হয়ে যেতে পারে। ঠিক আছে, গেইন মার্জিন বুঝালাম। তার মানে গেইন মার্জিন পজিটিভ হতে হবে, মানে আমার কোটায় নাম্বার বেশি থাকতে হবে যাতে আমি আনস্টেবল না হয়ে যাই। এইবার হচ্ছে ফেজ মার্জিন। তা এখানে তো আমি বলছি সিস্টেমটা স্টেবল থাকতে গেলে প্লটটাকে এরকম হতে হবে যে ভেতর দিয়ে যাবে। যেমন গেইন মার্জিন বের করা হবে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে, ঠিক একই রকম ভাবে ফেজ মার্জিন বের করা হবে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে। তা এই গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি থেকে একটা লাইন আমি এরকম করে 180 ডিগ্রি এক্সটেন্ড করে দেব। এক্সটেন্ড করে দিলে যেই অ্যাঙ্গেলটা পাবো তাকে আমরা বলি ফেজ মার্জিন। তার মানে সেই অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয় তাহলে আমি বলবো স্টেবল সিস্টেম। ফেজ মার্জিনও পজিটিভ হতে হবে এবং গেইন মার্জিনও পজিটিভ হতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা মার্জিন যদি নেগেটিভ হয়ে যায় তার মানে সিস্টেম আনস্টেবল। আমরা এখানে দেখি গেইন মার্জিন কোথায়, কোথায় মার্জিন? ও তো পুরোই বাইরে বেরিয়ে আছে, ওখানে তো কোনো মার্জিনই নেই। এখানে কোনো মার্জিন আছে বলতো? না ম্যাম। না মানে ম্যাম। মার্জিন নেগেটিভ হয়ে গেছে, 9 বলতে ভুল হবে, মার্জিন হ্যাঁ, নেগেটিভ হয়ে গেছে। এক্স্যাক্টলি মার্জিন নেগেটিভ নেগেটিভ হয়ে গেছে। এবং এই যে যখন আমার ইউনিট সার্কেলটা ক্রস করলো তখনের যে অ্যাঙ্গেল তার সাথে আমি 180 দিয়ে এক্সটেন্ড করে দেব উল্টো দিকে। এখানে উল্টো দিকে এক্সটেন্ড করে দিলে আমি যে অ্যাঙ্গেলটা পাবো এই অ্যাঙ্গেলটা পজিটিভ না নেগেটিভ? এই যে আমার গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে যে কাটিংটা হচ্ছে, কাটিংটা হলো এখান থেকে আমি যদি লাইনটাকে আরো এক্সটেন্ড করে দেই, আরো বাড়িয়ে দেই, তাহলে এই অংশে আসবে, এই অংশের অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে, তার মানে ফেজ মার্জিনও নেগেটিভ। তার মানে আনস্টেবল সিস্টেমে আমার গেইন মার্জিন নেগেটিভ, ফেজ মার্জিন নেগেটিভ। আর স্টেবল সিস্টেমে আমার গেইন মার্জিনও পজিটিভ, এমনকি ফেজ মার্জিনও পজিটিভ অ্যাঙ্গেল। বুঝে গেছে? জি ম্যাম। তা এইভাবে আমরা পোলার প্লট দিয়ে স্টেবিলিটি অ্যানালিসিস করতে পারবো। তোমাদের এখন অবধি যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে বলতে পারো। এই ভিডিওটা আমি ভিএলসি তে আপলোড যেহেতু করে দেব, তাই তোমরা একটু থেকে তোমরা আবার মানে বারবার দেখে ডাউট ক্লিয়ার করতে থাকবে, কিন্তু তোমরা প্রশ্নগুলো আমাকে করলে আমারও বুঝতে সুবিধা হবে যে কোথায় আমাকে আরেকটু এমফাসিস করতে হবে। এখানে যদি আমি গেইন মার্জিন বের করতে চাই ডেসিবেল ভ্যালুতে, তখন আমি এখানে দেখো কেজি ডেসিবেলে বের করতে, তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্স যখন পড়েছিলে ডেসিবেলে বের করার সময় আমি 20 log base 10 of that ভ্যালু বের করেছিলাম না? এই লগ লেখা মানে লগ বেস 10, হ্যাঁ, ন্যাচারাল লগারিদম নয়। তার মানে
যদি এই কেজির আমি ন্যাচারাল লগারিদম, আমি যদি 20 লগ বেস 10 অফ কেজি বের করি, একটু খাতায় অঙ্ক করে দেখো, লগারিদমের ক্ষেত্রে যখন আমার কাছে কোনো রেশিও থাকে তখন এই অংশের লগারিদম মাইনাস এই অংশের লগারিদম, তাই না? তাই হয়তো জি ম্যাম। যদি জি আমার ম্যাম, ভাগের ক্ষেত্রে ভাগ আকারে থাকে। এক্স্যাক্টলি ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, গুণের ক্ষেত্রে প্লাস হয়। তা যখন আমি 20 লগ বেস 10 অফ 1 করব, তার মানে 1 এর পরিবর্তে আমি 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে ওই জিরোটা সামনে চলে আসলো, যেই কারণে এখানে 0 মাইনাস নিচের অংশটুকু থেকে গেল। এই প্রশ্নটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার এটা হতো যে কেন হঠাৎ এখানে মাইনাস আসবে। আসবে এই কারণে 20 লগ বেস 10 অফ 1 মাইনাস 20 লগ বেস 10 অফ এই পার্টটা। 20 লগ বেস 10 অফ 1 কে আমি 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি, যেখানে জিরোটা সামনে চলে আসবে। জিরো যদি সামনে চলে আসে তার মানে এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল, ফার্স্ট টার্মটা। তার মানে গেইন মার্জিন আমি ডেসিবেলে এইভাবে বের করব, এবং আমার গেইন মার্জিন যখন পজিটিভ হবে তার মানে আমি বুঝতে পারবো সিস্টেমটা স্টেবল। আর এখানে ফেজ অ্যাঙ্গেল, এই ফেজটা যখন আমি বের করব তখন আমি সেটাকে বলবো, সেটাকে আমি কি বলবো, এই যে ফেজটা পাবো এই ফেজটাকে আমি বলবো ফেজ মার্জিন। দেখো এখানে যে, হ্যাঁ এখানে যে ফেজ পেয়েছিলাম তার সাথে 180 ডিগ্রি যোগ করার ফলে আমি যে ফেজটা পাবো, সেই ফেজটা যদি পজিটিভ হয় আমি বলবো পজিটিভ ফেজ মার্জিন। তার মানে একটা স্টেবল সিস্টেমে আমার কাছে থাকবে পজিটিভ ফেজ মার্জিন এবং পজিটিভ গেইন মার্জিন, এবং গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান কম হবে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান তার থেকে বেশি হবে। আনস্টেবল সিস্টেমে আমার গেইন মার্জিন নেগেটিভ হবে, ফেজ মার্জিনও নেগেটিভ হবে। এবং আরো একটা পয়েন্ট হবে যে এখানে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির মান গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সির মানের থেকে ছোট হবে। তাহলে এই আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেসিফিকেশনস গুলোর সাহায্যে আমরা সিস্টেমের স্টেবিলিটি ক্যালকুলেট করতে পারবো, এমনকি এগুলোও ক্যালকুলেট করতে পারবো, ফেজ মার্জিন অ্যান্ড গেইন মার্জিন ইন ডেসিবেল। ঠিক আছে, এটা ইন ইউনিট আমি ক্যালকুলেট করছি, এখানে ডেসিবেলে ক্যালকুলেট করছি। আজকে আমাদের এই পোলার প্লট এই অংশটা শেষ হলো, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসে এরপরে আমরা যেতে চাই নাইকুইস্ট প্লটে। তোমরা যদি কেউ এই নাইকুইস্ট প্লট ব্যাপারটা দেখতে চাও তাহলে তোমরা কাস্তুহিকো ওগাটার যে বইটা আছে মডার্ন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং সেটা দেখতে পারো। আমি কেন বেসিক্যালি এই পোলার প্লটের পরে নাইকুইস্ট প্লট করাবো, তার কারণ পোলার প্লটের ছবিটার সাথে নাইকুইস্ট প্লটের ছবি আঁকার যে পদ্ধতি 90% এক। নর্মালি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রথমে পোলার প্লট করি, তারপরে বোডে প্লট করি, তারপরে নাইকুইস্ট করি। কিন্তু আমার মনে হচ্ছে যে যদি আমরা এখানে পোলার প্লটের পরেই নাইকুইস্ট প্লট করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ পদ্ধতি একদমই সিমিলার প্রায়। তা সেক্ষেত্রে তোমাদের পরিশ্রম কম হবে। তারপরে আমরা বোডে প্লটে যাব এবং তারপরে আমরা PID কন্ট্রোলার ডিজাইন করব। একবার কন্ট্রোলার ডিজাইন করব and that is the final part of our syllabus. ঠিক আছে, তোমাদের এবার বলো কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে
রেকর্ডিং সমস্যা তো আরো পরে দেখা দিবে, হ্যাঁ তারপরে পড়বো। এক্স্যাক্টলি। তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে সমস্যাটাকে আগে বের করা শুরু করো। হ্যাঁ, ফাইনাল তোমরা ঈদের পরে আমাদের সবার হাতে সময় খুব কম থাকবে, এবং তোমাদেরকে একটা কথা জানাই, খুব তাড়াতাড়ি আমাদের বায়োটের মানে আইইবির ভিজিট হবে। তা আমাদের সবার হাতে সময় কম থাকবে, তাই তোমরা এই যে ঈদের আগে একটুখানি সময় পেয়েছো, এই সময় তোমরা একটুখানি এই সমস্যাগুলোকে খুঁজে বের করে নাও, যাতে আমি তোমাদেরকে একটু গাইড করতে পারি। আমি রেকর্ডিংটা অফ করছি কারণ এখন পড়াশোনার পার্টটা হয়ে গেছে, এটা আমি বিএলসি তে আপলোড করে দেব। তারপরে আরো কিছু কথা বলছি। আমি রেকর্ডিং, আমার স্ক্রিনটা স্টপ করলাম, রেকর্ডিং স্টপ করলাম। 1 মিনিট আমাকে একটু টাইম দাও।